কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ১। আমার চাচাতো বোনের বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এই মাত্রই, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না। কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছেন। অর্পিতা আপু খুব আদরের মেয়ে, তার কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পর আবার হিড়িক তুলে কাঁদছেন। আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক হয়ে বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে, ক্লান্ত হয়ে চুপ করে গেছি এখন। তবুও মনে হচ্ছে না কেউ আমার কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করতে করতে বললেন, তুই এখনও ঠাড় ধরে বসে থাকবি? এত যে তোর, এতবার জিজ্ঞেস করার পরও বলবি না অর্পি কোথায়? কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছুই জানি না তখন উত্তর দিব কোত্থেকে? জবা বেগম অগ্নিদৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চড় মারার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু সাহসী কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দু চোখে সহ্য করতে পারতো না। সাপে নেওয়ালি সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামলা বর্ণের হওয়ায় ছোটবেলায় থেকেই অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো ওকে। যদিও এসব চাঁদনির গায়ে মাখতো না কখনোই। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সবসময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিরকুটে লিখে গেছে সে এ বিয়ে করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথে পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা না করা হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পিতা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতেই এ বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু অর্পিতা পালিয়ে গেছে। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পাচ্ছেন না। যখন চাঁদনি অন্যান্য কাজিনের থেকে জানা গেছে অর্পিতাকে সাজানোর সময় সে রুমের চাঁদনির সাথে ছিল, তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর খুব সুন্দর ছুতো পেলেন। এ দুই মা মেয়ে ওকে নিয়ে সমস্যাটা কি তা চাঁদনি আজ পর্যন্ত বুঝে উঠতে পারল না। বাইরে পদচারণের শব্দ শোনা গেল। শিকদার বাড়ির ৩ কর্তা কক্ষে এসে ঢুকলেন। তাদের দেখেই জবা বেগম উঠে দাঁড়ালেন। মাথায় ঘোমটা টানার কথা ভুলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, অর্পার কোনো খোঁজ পেয়েছ? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পিতার খোঁজ পায়নি তারা। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। চাঁদনি নিঃস্বর মতো বসে থাকলো। সবার উপর খুব অভিমান জমেছে ওর। না জেনে কিভাবে বকাবকি করলো ওকে। সবাই মেজমার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবারও শুনতে চাইল না। আর আরমান শিকদার অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়ই। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বললেন, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। অথচ তার এখন ভাঙচুর করার কথা, সবার সাথে রাগারাগি চিল্লাচিল্লি করার কথা, জঙ্গলির মতো চিল্লাফাল্লা করার তার স্বভাব। খুব বেশি রাগী আর জেদি সে, কিন্তু এর একটাও আধার করছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার। অথচ সে নিশ্চুপ, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে গেছে সে। চাঁদনি মাথা নিচু করে বসে আছে, কারো একটা কথাও তার কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বললেন, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণে হয়তো সবাই জেনে গেছে। অপূর্ব শিকদার গলা খাকারি দিলেন। চাঁদনির বাবা আকিব শিকদারের দিকে তাকিয়ে বললেন, চাঁদকে আমি আমার আধারে বউ করতে চাচ্ছি আকিব। সেটা কখনোই সম্ভব না ভাইজান। আধার কখনোই মানবে না। আমার মেয়েটাকে এমনিতেই সবাই যথেষ্ট কথা শুনিয়েছে। দোষ না করেও বারংবার দোষী করা হচ্ছে ওকে। আকিব শিকদার মুখ কালো করে বললেন কথাটা। শেষ কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলেছেন বোঝাই যাচ্ছে। আধার অবশ্য মানতে হবেই ওকে। এটা পরিবারের সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফেলিয়ে খাটের উপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দুটো দোলাচ্ছে। চাঁদনির মুখে এতক্ষণ কথা ফুটে
বিমর্ষ স্বরে বলল, তোমার সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় বাবা। এমনিতেই উঠতে বসতে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয়। আমি যদি ওই এই দুনিয়ায় শেষ নারী হই তবুও তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফাই গেয়ে বললেন, কেন নিজেকে এরকম বলছিস আম্মা? তুই খুব সুন্দর, বিশ্বাস কর। ঢাকা যাওয়ার পর থেকেই ওর মতিভ্রম হয়েছে, জানিস তো। নয়তো আগে তো এমন করতো না। সেটাই তো ভয়, তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, আমাকে কেউ ভূত ছাড়া কথাই বলে না। এত কিছুর পরও যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নেই, আমি ছেঁচড়া, তখন সে আমাকে পদে পদে অপমান করে রসিদ পেয়ে যাবে। চাঁদনির একগুঁয়ে জবাব। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। পড়লেন তিনি পড়লেন মাইনকার চিপায়, একদিকে বড় ভাই আরেকদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। এবারে দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, আধারকে গিয়ে বলো কথাটা, চাঁদনিকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু আধার যদি উল্টাপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জবা বেগম রাগে ফুসফুস করছেন, আধারের সাথে চাঁদনির বিয়ে হবে এই বিষয়টা তিনি কিছুতেই মানতে পারছেন না। তার মেয়ের বর ঘর কিছুই চাঁদনির হবে এটা ভাবতেই তার চাঁদনিকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাই আর ভাইজির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু মুড়ে মেঝেতে মেয়ের কাছে বসলেন। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আধারকে বিয়ে করবি আম্মা? মেজো মা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে, মেজো বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সব কিছু নিজের মধ্যে গুমড়ে রাখে, কিন্তু বাবার কাছে এসে একটা খোলা ডায়েরি, তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই অ্যাম সরি আম্মা, আমি সে সময় তোর পাশে থাকতে পারিনি, অর্পিতাকে খোঁজার ব্যস্ত ছিলাম যে। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এটা অনুরোধ করো না প্লিজ বাবা। আধার অনেক ভালো ছেলে আম্মা, জানি, কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আম্মা, আমার আম্মা খুব সুন্দর। মিথ্যা সান্ত্বনা দিও না বাবা, খুব খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে চাইলেন। চাঁদনি চোখ ফুলালো। ও দুর্বল হয়ে যাচ্ছে, মানুষটা সবসময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদারের কথার জালে শেষমেশ বাধ্য হয়ে রাজি হলো চাঁদনি। বাড়িতে অবিবাহিত বা বিবাহযোগ্য মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য ও ছাড়া ওর বাপ চাচা আর কাউকে খুঁজে পায়নি। চাঁদনিরও আর কিছু করার ছিল না, বড়দের চাপে নিজের সবচেয়ে অপছন্দের মানুষটার বউ সাজতে হচ্ছে ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরলো, ওর কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটাভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমে নেমে আসছিল, সিঁড়িতে থাকা অবস্থায় আধারের উচ্চস্বরে বলা কথাগুলো শুনে সে থমকে গেল। তুমি ভাবলে কি করে বাবা আমি ওই কাইয়া ভূতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছে ও? ওকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না, এই জন্য বুঝি মিথ্যে বলে নিয়ে এসেছিল আমাকে? আজই আমি ঢাকা ফিরে যাব, এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে। চাঁদনি টলমল দৃষ্টিতে মাথা তুলে তাকালো বরবেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে। বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছে ও, তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে সে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব খোয়া দেবে, সেটা তো জানা ছিল না ওর। আধার শিকদার রাগে ফুঁসছে। সিঁড়ির উপর দাঁড়ানো চাঁদনিকে দেখে রাগটা আরও তরতরিয়ে বেড়ে গেল ওর। সামনে বধূবেশে দাঁড়িয়ে থাকা শ্যামা রঙের মেয়েটাকে অসহ্য ঠেকেছে তার নিকট। নিজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে বরাবরই কনসার্ন থাকা আধার শিকদারের নাকি বিয়ে করবে অজপাড়া গায়ের কালো মেয়েটাকে? রুচিতে ধরবে ওর? প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠল আধারের। ও ঝাঁঝালো স্বরে চিল্লিয়ে বলল, কালির ঘরের কালি, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখেই বমি আসে আমার। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস? কথাটা ঠোঁট ফসকে বের করতে না করতেই ছেলেকে ধমক দিয়ে উঠলেন অপূর্ব শিকদার। আধার যে
সিন ক্রিয়েট শুরু করবে সেটা তিনি ভালো করে জানতেন। ছেলের অধঃপতন সম্পর্কে ভালোই ধারণা ছিল ওনার, কিন্তু চাঁদনিকে যে সবার সামনে এতটা হেনস্থা করবে সেটা আর ভাবনার বাইরে ছিল। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার? চাঁদ মাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? ওকে তো তোমার বউ ও একে তো তোমার বউ পালিয়েছে, দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আমরা তোমাকে বিয়ে করতে। বাড়ির মান সম্মানের কথা ভেবে মেয়েটা নিজেকে বলি দিচ্ছে, আর তুমি তাকে কথা শোনাচ্ছ। চুপচাপ বিয়েটা করে নাও, খবরদার কোনো নাটক করবে না। অগ্নিদৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার, তপ্ত স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে, পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না, আমার কোনো লেভেল নেই যে যাকে তাকে ধরিয়ে এনে দিবে আমাকে বিয়ে করার জন্য। অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতোমধ্যে কুজুর পুজুর ফুসুর ফুসুর শুরু করে দিয়েছে সবাই। একে তো বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদেরই বাড়ির ছেলে যা তা বলে অপমান করছে। আগত অতিথিরা যে ইচ্ছা মতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করছে সেটা বুঝতে বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথা হেঁট হলো তার। ছেলের দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বললেন, এসব কি বলছো তুমি? সবাই দেখছি, নিজের আচরণ সংযত করো। দেখুক সবাই, সবাইকে নিজেই দাওয়াত দিয়ে এনেছো আমার ধ্বংসযোগ্য দেখাতে। এখন যখন আমি উল্টো গান গাইছি তোমাদের কেন গায়ে লাগছে? তুমি করলে আরাম আর আমি করলেই হারাম? শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলছল দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকাতে কপুল বে চুপ করে এক ফোঁটা অশ্রু গলালো ওর। মাহারা মেয়েটার এহেন অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সাথে আগলে রেখে পুতুলটার মতো করে বড় করেছেন তিনি চাঁদনিকে। এই মেয়ের এত বিশ্রী অপমান বুকে কম্পন ধরালো। তিক্ত ঢোক গিললেন আকিব শিকদার। ফুঁসতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় আওড়ালেন, আধার, আমার মেয়েকে আর অপমান করো না। ওর কোনো দোষ নেই। আমাদের কথা রাখতেই ও বিয়েতে রাজি হয়েছে। সব আমাদের দু ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতেই আধারের দৃষ্টি নরম হলো। সে শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না ওর পক্ষে। আকিব শিকদারের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখেছো চাচ্চু সবাই কেমন করে আমার সাথে? আমি বিয়েটা করতে চাচ্ছি না, তবুও জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। তুমিই বলো এটা ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করব না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। অথই জ্বলে পড়েছেন তিনি। একদিকে মেয়ের কান্না করা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। আজ যদি তার মেয়েটার বিয়ে ভেঙে যায় তবে গ্রামবাসী ওকে ছোবল মেরেই মেরে ফেলবে। এই সমাজে শুধু মেয়ের দোষই দেখে। আধার বিয়ে ভেঙে দিলেও দোষ হবে চাঁদনির। সবাই চাঁদনিকে দুষবে, পেছনে কথার ছোবলে পিষে ফেলবে মেয়েটাকে। বলবে হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে, তাই তার বোন পালিয়ে যাওয়ার পর তার বোনের হবু বরের উপর গছিয়ে দিতে চেয়েছিল ওকে। তবুও মেয়েটার বিয়ে হয়নি। বর তাকে বিয়ের আসরে ফেলে চলে গেছে। নয়তো তার মেয়েটাকে আবার গায়ের রং নিয়ে খোঁটা দিবে। এ খোঁটা তো ছোটবেলা থেকেই কম কষ্ট পায়নি সে। মেয়েটা যদি সহ্য করতে না পেরে কিছু ঘটিয়ে বসে, তখন বুক ধড়ফড় করে উঠল আকিব শিকদারের। পিতৃত্বে আঘাত আসতেই হৃদয় কাঁপল অচিরাত। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনে লেহেঙ্গা, দু হাতে উঁচু করে ধরা, সিঁড়ি বেয়ে সোজা নেমে এসে অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালেন। চোখের পানি তর্জনী আঙুল দিয়ে ছিটকে ফেলে ভেজা সুরে বললেন, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর আমি তোমার ছেলেকে বিয়ে করব না। সে ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো কালো একটি মেয়েকে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও। তোমার কথা আর রাখতে পারলাম না। চাঁদ মা, কষ্ট পাস না তুই। ও তোকে বিয়ে না করে কোথায় যাবে সেটাও আমি দেখব। একটু সময় দিই আমাকে। অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনির হৃদয়ে আঘাত হানল কথাটা। হু হু করে কেঁদে উঠে বললেন, আমি ফেলনা নই বড় বাবা। কালো হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধ আমারও আছে। এতটাও নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এভাবে তাকে জোর করে জবরদস্তি করে বিয়ে করে বসবো। বানের জলে ভেসে আসিনি আমি।
চাঁদনির কান্নায় আকিব শিকদার অশ্রুসিক্ত চোখে তাকালেন ওর দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইল, হিড়িক তুলে ভেজা গলায় আওড়ালো, এতটা বোঝা হয়ে গেছি বাবা যে এভাবে বিদায় করতে চাচ্ছ, তাও অন্যের গলার কাটা বানিয়ে। সে তো আমাকে কয়েক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছে না, পুরো জীবন কি করে কাটাবে আমার সাথে। আধার এক পলক চাঁদনির দিকে চাইল, মনে মনে ভেঙচি কাটলো ও, বিড়বিড় করে বলল, ঢং, আমার মতো ছেলে তুই 7 বার জন্ম নিলেও পাবি না। বিয়ের করার জন্য তরপাচ্ছে, তবুও মেয়ের নাটক দেখো। দয়ার মূর্তিকে তো সবার সামনে মহান সাজতে হবে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দুহাতে আগলে নিলেন চাঁদনিকে, চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তিসূচক শ্বাস ফেলল আধার, মুখ দিয়ে চসূচক শব্দ করে গম্ভীর স্বরে আওড়ালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং চাই। বিরক্ত লাগছে তোমাদের, আজকেই ঢাকা ফিরে যাব আমি। তুই এখনো আমার কথা রাখবি না আধার? আমার কথার মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথায় ফের ওনার দিকে তাকালো আধার, ফিচেল হেসে তাচ্ছিল্য সুরে বলল, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা আমি কেন ভাবতে যাব? বলে সামনের দিকে হাঁটা ধরল আধার। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের পানে। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসলো, বুকের ব্যথা টনটন করছে পুরো শরীরের ব্যালেন্স রাখতে না পেরে 2 পা কাঁপতে শুরু করলো তার। বুকে হাত দিয়ে চোখ দুটো খিচে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতেই ছুটে এলো তার কাছে, হাঁটু মুড়ে বসলো ওনার কাছে। একে একে সবাই ছুটে আসলো ওনার কাছে। সবার চিৎকার চেঁচামেচিতে আধারের পা থেমে যায়। পিছন ফিরে চাইলো ও, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়ছেন। আধারের হৃৎপিণ্ড ছলকে উঠল। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুটে এলো ও, সবাইকে সরিয়ে অপূর্ব শিকদারের মাথাটা নিজের কোলে নিল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘষে বলল, বাবা, বাবা, কি হয়েছে তোমার? অপূর্ব শিকদার চোখে উল্টে আসে। আধারের বুক ধকপক করে উঠল। কণ্ঠ শৃঙ্গে তুলে চেঁচিয়ে বলল, কে? ওই ডক্টর ডাকো না। বাবা, বাবা, আই এম সরি চাঁদমা, আই এম সরি। মা এভাবে বিয়ের আসরে ফেলে চলে গেলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। তুই প্লিজ চাঁদমাকে বিয়ে কর। অনেক কষ্টে টেনে টুনে কথাটা বলল আকিব শিকদার। আধারের হৃৎপিণ্ড তখন তড়িৎ বেগে লাফাচ্ছে। একেধারে বাবা বাবা করে ডেকে যাচ্ছে ও। অপূর্ব শিকদার বহু কষ্টে আবার প্রশ্ন ছুড়লেন ছেলের উদ্দেশ্যে। আধার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, চুপ করো বাবা, প্লিজ চুপ করো, হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল, তুই বিয়েটা করবি কি না? অকুল পাথরে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বলিয়ে আবার চিৎকার করে বলল, ডক্টর আসছে না কেন এখানে? আমার প্রশ্নের উত্তর দে, নয়তো আমি মরেও শান্তি পাবো না। আহাজারি করে বললেন আকিব শিকদার। চোখ দুটো কিয়ৎ বন্ধ হওয়ার উপক্রম। চপলক ঝাপটে হড়বড় করে বলল, করব বিয়ে। তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব। ডক্টর এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন, জানিয়ে গেছেন অতিরিক্ত টেনশন সহ্য করতে না পেরে এই অবস্থা। আগে থেকে যেহেতু ওনার হার্টে প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হওয়ার জন্যই এমন হয়েছে। ভাগ্যক্রমে আজ তিনি বেঁচে গেছেন, অতটা আঘাত হয়নি। তবে ওনাকে যদি সর্বদা চিন্তামুক্ত রাখা না হয়, তবে দ্বিতীয়বার তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। অনেকটা সময় কেটে গেছে। আকিব শিকদারের এখন খানিকটা ভালো লাগছে। আধার এখনও জড়িয়ে ধরে বসে আছে তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নেই একাকার অবস্থা ওর। পরিবারের সবাই, আগত অতিথিরা সবাই ঘিরে আছে তাকে। অপূর্ব শিকদার পিটপিট করে চোখ খুললেন। সোফায় উঠে উপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধারের খেয়াল আসতেই অশান্ত হয়ে উঠল ও। তড়িঘড়ি করে বলল, বাবা, ঠিক লাগছে তোমার? তুই বলছিস চাঁদমাকে বিয়ে করবি, এখন তোর কথা রাখার পালা। নিম্নস্বরে বললেন অপূর্ব শিকদার। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো, ব্যগ্রস্বরে বলল, উফ, এই কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করতে বসবি ততক্ষণ। কথায় খেলাপ করবি না আধার, নয়তো আমার মরামুখ দেখবি তুই। বাবা, চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকালো
তাকালো ভয়ে জুবুথুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনির দিকে। নাকটা শিকে তুলে এগিয়ে গিয়ে গেল ও শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরে ট্রলি ব্যাগের নেই টেনে নিয়ে গেল স্টেজের দিকে। টেনে হিঁচড়ে স্টেজে তুলে ছুঁড়ে মারল ওকে সোফার উপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনেই কাজী সাহেব দ্রুত পায়ে উঠলেন স্টেজে। আধার ক্রোধান্বিত স্বরে বললেন, এক্ষুনি বিয়ে বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তে বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করব না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠে কানে বাজতেই পেছনে ফিরে তাকালো আধার। ভ্রু কুঁচকে বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না। কেন করবি না? কারণ তুমি আমাকে না পারতে বিয়ে করছো, মন থেকে তো করছো না। ব্যঙ্গ করে বিকট শব্দে হাসলো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে চাইলো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার শোকে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো এ ছেলে এমন করে হাসছে কেন? অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকিয়ে তার ছেলের হাসি এসে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? ওই যে প্রথমে রিজেক্ট করেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস, কিন্তু তোর তো সে ক্ষমতা নেই রে আমি রিজেক্ট করার। নিজের মুখ আয়নায় দেখ, নিজের অবস্থান জেনে তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসবি। আমাকে যে বিয়ে করতে পারছি সেটা তোর সাত কপালের ভাগ্য। নেহাত বাবা এই অবস্থা, তা না হলে তোকে বিয়ে করতাম না আমি কখনোই। নয়তো আমাদের বাড়ির ড্রাইভারও তোকে বিয়ে করতে রাজি হবে না, কারণ তোর গায়ের রং তোর চেয়ে 10 গুণ, কারণ তার গায়ের রং তোর থেকে 10 গুণ উজ্জ্বল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো চাঁদনি। ভেজা চটচটে গাল দুটো নিমিষে লজ্জায় অপমানে লাল হয়ে উঠল তার। প্রতিউত্তর করতেও যেন ভুলে বসলো ও। আধার ফের তাগাদা দিয়ে বলল, কাজী সাহেব আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকু পেল না। আধারের বৃষ্টি অপমানে সে ইচ্ছা বা শক্তি দুটোই হারিয়ে ফেলেছে ও। একে একে স্টেজে এগিয়ে সবাই আসলো। আধারকে হতভম্ব করে দিয়ে এতক্ষণে চোখ দুটো টেনে খুলতে না পারা অপূর্ব শিকদারও দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যান্বিত দৃষ্টিতে ভঙ্গুর পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতে তাগাদা দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা আধারের দিকে চোখ পড়তেই আমতামতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। অপূর্ব শিকদারের দিকে তা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাহ, সুস্থ হয়ে গেছো এত জলদি? আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা ছেড়েই উঠতে পারবে না। সব দয়ালের ইচ্ছে। দুহাত উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। ক্রোধান্বিত আঁখিতে তাকিয়ে থাকলো আধার। শানিত স্বরে বলল, ভাবছি তোমাকে ঢলিউডে ভিলেন চরিত্রে ভর্তি করিয়ে দেব। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, সে চরিত্রে। নাটক তো দেখি ভালোই পারো। দাঁত কেলিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আধারকে কবুল বলতে বললেই সেকেন্ড গড়ালেই সে কবুল বলে দিল। এবার কাজী সাহেব কোণে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব শিকদারের দিকে তাকালেন। আকিব শিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃত মাকে স্মরণ করলো, তবে সে সময়টুকু ধৈর্য ধারণ করতে পারল না আধার। দৃষ্টি নত রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে উঠলেন, কিরে তুই আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে নাকি? আধারের বাজখাই কণ্ঠে ভয়ের চোটে ধরফরিয়ে কবুল বলল চাঁদনি। 3 কবুল বলতেই আধার উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে সোজা স্টেজ থেকে নেমে চলে গেল সে। পেছনে রেখে গেল স্তব্ধ হয়ে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে, সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটি মেয়ে নববধূ, যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এই জায়গাটিতে এসেছিল, আধারের নামে কবুল বলেছিল। তার স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে যাওয়ার দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? কক্ষের অবস্থা বেহাল। সুনামি বয়ে গেছে যেন। দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। ভয়ে বুক কাঁপছে। একটু আগেই ওর কাজিনরা মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়ে গেছে ওকে। তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনার বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে ফুলদানির ভাঙা টুকরো ছড়িয়ে পড়ে আছে মেঝেতে। ছেঁড়া কুশনের তুলো মেঝেতে বিছানো। কারো আগ্রাসী ভয়ঙ্কর রাগ যে সুন্দর কক্ষটার উপর দিয়ে বয়ে গেছে তা অনুভব করতেই শিরদাঁড়ায় শীতলতা বয়ে গেল চাঁদনির। সুন্দর কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেন। কক্ষের যে অবস্থা হয়েছে, একটু পর যে চাঁদনির এমন অবস্থা হবে না তার কি গ্যারান্টি? কক্ষের মালিক নিজের পছন্দের কক্ষের এই অবস্থা করতে পারলে তাহলে ওর মতো অপছন্দের কি হাল করবে?
বেলকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানেই আছে, তবুও এসব ভাঙা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেছে, কটকট পায়ে কক্ষে প্রবেশ করলো সে। চাঁদনির হৃৎপিণ্ডের ধুকপুকানি চূড়ান্ত হলো, বাইরে থেকে শোনা যাচ্ছে ওর হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতেই ওকে দেখে থেমে গেল, হাতে মোবাইল ধরা। চাঁদনিকে দেখতেই মোবাইলটা ছুঁড়ে মারল বিছানার উপর। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে এলো আধার, চাঁদনির বাহু আঁকড়ে ধরে ঠাস করে দেয়ালের সঙ্গে বাড়ি খাওয়ালো। চাঁদনির মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মটমট করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরলো ওর, হিসিয়ে বলল, বেয়াদব, এত শখ আমাকে বিয়ে করার? আমাকে পেয়ে গেলি গলায় পেয়েছি আমায় পেয়েছিলি গলায় ঝুলাতে। যে গায়ে যে গায়ের রং আর কেউ বিয়ে করতো না তোকে, এই পরিবারের সবাই মিলে আমার ওপর গছিয়ে দিয়েছে। চাঁদনির শ্বাস বন্ধ হয়ে এলো, চোখ উল্টে আসলেও টু শব্দ করলো না, ছেড়ে দেওয়ার আকুলতাও জানালো না সে। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে গেল চাঁদনি। দু আঙ্গুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপাল স্লাইড করলো আধার। শক্ত গলায় বলল, অর্পিতা কোথায়? কার সঙ্গে ও ভেগেছে? মেজমা বলল তুই সাহায্য করেছিস ওকে। এটা কি সত্যি? উত্তর দে, যদি এটা সত্যি হয় তোকে জিন্দা পুঁতবো আমি। এসব আগে থেকে প্ল্যান ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসেছিস। জানতিস আর কারো রুচিতে ধরবে না তোকে, তাই ছলা কলা করে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার একদৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা দেখে একটুও কষ্ট হচ্ছে না ওর, উল্টো পৈশাচিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝেই আচমকাই উঠে বুকের উপর দু হাতে ধাক্কা বসালো চাঁদনি। দু পা সরল আধার, অবাক হতেও ভুলে গেল যেন। একাধারে ফুঁসছে চাঁদনি, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে কোটরে অশ্রুর উপস্থিতি। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলে যাই নয় তাই বলবে আমাকে? হ্যাঁ, আমি কালো, মানছি। দোষ করেছি আমি কালো হয়ে জন্ম নিয়ে। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম, কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবা হাত জোর করে অনুরোধ করেছে আমাকে, তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি মানছি, কিন্তু কিন্তু তুমি কেন বিয়ে করলে? প্রথমে তো চলে যাচ্ছিলে, যাওনি কেন? থেকে গেলে কেন? বিয়ে করলে সারা জীবন খোঁটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোতে মানাতে পারোনি, আমি মেয়ে হয়ে কি করতাম? অর্পিতা আপুর সাথে আমার কেমন সম্পর্ক সেটা তুমিই জানো। সে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ আমার থেকেই কিনা সাহায্য নেবে, সেটা বিশ্বাসও করছো তুমি? অপবাদ দেওয়ার বেলায় সবটা সবটা ওস্তাদ। হ্যাঁ, সবাই পেয়েছোটা কি আমাকে? যার যা ইচ্ছে তাই বলবে, সবার কথা মুখ বুজে সহ্য করতে হবে? আমার কোনো ইমোশন নেই, আমি মানুষ না, পুতুলের মতো নাচাচ্ছ সবাই মিলে আমাকে। চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনির, চোখের কাজল লেপটে বিশ্রী অবস্থা হয়ে গেছে। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথায় প্রভাব ফেলতে পারল না ওর উপর। অহংকারে বুধ আধার চাঁদনির কষ্টের একাংশও অনুভব করতে পারল না, শুধু গম্ভীর গলায় বলল, এসব সেন্টিমারা কথা তুই নিজের কাছে রাখ। তোকে কে বললে, কেন বলে এসব আমার ভাবার বিষয় না। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টাও করিস না। তোমার স্ত্রী হতে বই গেছে আমার। নেহাত বড়বাবা আমাকে বিয়ে করতে অনুরোধ করেছিল। যে মানুষটার কাছে ছোট থেকে বড় হয়েছি তার কথা ফেলতে পারিনি, নয়তো আমার বাপ জ্যাঠার কাছে কম টাকা নেই একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কষ্ট পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতাম, তাতে তোমার কোনো সমস্যা? সে তো তোর সাথে টাকার জন্য থাকতো, তোকে ভালোবাসতো না। এখনও বা কি ভালোবাসা পেয়ে উল্টে যাচ্ছি বলো? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই রুমে থাকবি? সবাই ঠেলে ঠুলে পাঠিয়ালো এই রুমে। মেনে মেনে না নাও, বিয়ে তো করেছো, নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না তোকে, আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লেই ডরাবা। আধার ছোট ছোট চোখে তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। কুটিল হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেডসাইডে গেল।
ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিছানার উপর গিয়ে বসলো আধার। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির থ্রি পিস পরে আসলো চাঁদনি। আধার তখনও বিরস ভঙ্গিতে বেডের উপর বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কষলে নিজের অস্বস্তি জানান দিল। আধারের দিকে তাকিয়ে আইটাই করে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় শুয়ে পড়, আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর প্যানপ্যানানি বিরক্ত লাগছে আমার কাছে। মুখ বাঁকালো চাঁদনি, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো, পরক্ষণেই ধপ করে শুয়ে পড়লো বিছানার এক পাশে। আধার এক পলক চাইলো ওর দিকে, ভ্রু কুঁচকে বলল, এখানে শুবি তুই? তুমি তো বললে যেখানে মন চায় শুতে। তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো, বিছানার নরম বেড ছাড়া আমি ঘুমাতে পারি না। ব্যাড নাইট। তোমার সাথে কোনো রাত গুড হবে বলে আমার মনে হয় না। হামি তুলে বলল চাঁদনি। বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। চাঁদনি ভেঙচি কেটে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেললো আধার। চাঁদনির থেকে এক হাত দূরত্ব রেখে বিছানার এক সাইডে শুয়ে পড়ল, আবার উঠে বসে ব্যালকনিতে চলে গেল। আজ খুব বিশ্রীভাবে ইগো হার্ট করেছে অর্পিতা। আধার যে ওকে খুব ভালোবাসতো এমনটা না, পছন্দ করতো। সুন্দর ছিল মেয়েটা, নিজেই আধারের সাথে চিপকে থাকতো সবসময়। অপছন্দ করার কোনো কারণও ছিল না। আর আধার বরাবরই সৌন্দর্যের পূজারী, কিন্তু আজ ওর খুব রাগ হচ্ছে অর্পিতার উপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগেই লাগের সাথে পালিয়ে যেত। অর্পিতার সাথে ওর চিপকে থাকা দেখে সবাই ভেবেছিল অর্পিতা ওকে ভালোবাসে। আধার নিজেও এমনটা কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে, আধার সেটা বিশ্বাস করতে পারে না। নিজের ওপর খুব কনফিডেন্স ও। কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হতে পারে না। যে ইনভিজিবল থাপ্পড় মেয়েটা মারলো ওকে, তা সুদে আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতা পালানোতে। এমন হাজারটা সুন্দরীকে সে নিজের পিছনে পাগল করে ঘোরাতে পারে। বাট ওই মেয়ের জন্য এমন অমাবস্যার মতো কালী মেয়েকে বিয়ে করতে হলো ওর। বাপ চাচা কী ভেবে এমন কালিনীর সাথে বিয়ে দিল ওর, তা সে বুঝতে পারলো না। বন্ধু মহলে আর মুখ দেখানোর অবস্থা নেই ওর। এই বউ নিয়ে তো আধার ওদের সামনে যেতেই পারবে না। মূলত আফসোসটা এখানেই। আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। জীবনটা এত কঠিন না হলেও পারতো। বর্ষা বেগম কিচেনে সব কিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসলেন। এখনও কয়েকজন কাছের আত্মীয় থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্না, খাওয়া দাওয়া, পাট চুকাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গা এলিয়ে দিয়ে বসেন। রাফিয়া বেগম একটু আগেই ছেড়ে গেছেন তাকে। রাফিয়া বেগম আধারের দাদি, বড়ই জালিম ধাঁচের মহিলা। মানুষকে কথা শুনিয়ে বড্ড তৃপ্তি পান তিনি। আর সে মানুষ যদি বর্ষা বেগম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অথচ বাড়ির আরেক বড় বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পালানো, তার শোকের শেষ নেই। কিন্তু শোকটা বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের, কিন্তু বাড়িতে কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুরসতটুকু পেল না। না, চাঁদনিকে তিনি ভালোবাসেন না এমনটা না। মা মরা মেয়েটাকে বাড়ির সব ছেলে মেয়ের চেয়ে একটু বেশি আদর করতেন তিনি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দ করতেন, কিন্তু সেটা ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলে বউ কিনা এমন শ্যামা রঙের। এ দুঃখ কাকে বোঝাবেন তিনি? মা হিসেবে অমত করার অধিকারটুকুও তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা আমলে নিবে না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপচাপ থাকেন তিনি। তাই তো বড় যা হওয়া সত্ত্বেও মেজো জায়ের হম্বিতম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধুমাত্র এই মেয়ের জন্য উনার ছেলেকে একটা কালো মেয়ে বিয়ে করতে হয়েছে। কোথায় সে নত হয়ে থাকবে, উল্টো তাকে এসে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিমর্ষ হয়ে বসে থাকেন। মনটা খারাপ হয়ে গেল তার। প্রত্যেক মাই মনে মনে দোয়া করেন তার ছেলের বউ খুব সুন্দরী ফর্সা হবে। উনিও তার ব্যতিক্রম নন। চাঁদনির দজ্জাল শাশুড়ি তিনি কখনোই হবেন না। এসব তার ধাঁচের সাথে মিলে না। তিনি মেয়েটাকে বড্ড ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছেন। দুজনের মনেই অমানিসা। অপূর্ব শিকদার যদিও মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হওয়াতে, কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ দেখে সে খুশি আর বেশিক্ষণ টেকেনি তার। মন খারাপ তোর? ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। অপূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিমর্ষ স্বরে বললেন, নিজেকে বড়ই ব্যর্থ বাবা মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পরও যদি প্রতিবাদ করতে পারিনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েটাকে এভাবে ভরা আসরে যাই নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের উপর। ও রাগ জায়েজ, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করছি আমি?
অপূর্ব শিকদার তিক্ত ঢোক গিলেন, কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলেন, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যেভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, তা তো গুণাক্ষরও টের পায়নি। শহরে গিয়ে নেশায় নারীর সঙ্গে আসক্ত হয়েছে। মেধা শুধু পড়ালেখায় না, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতেও বাধবে। জানি আমি চাঁদ মায়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতা আর আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব, চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আম্মু আধারের জন্য চাঁদকে পছন্দ করেছিল, কিন্তু অর্পিতার সাথেও সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসি। কিন্তু কাল যখন নিজের ইচ্ছা পূরণ করার একটা সুযোগ পেলাম, আমি সে সুযোগ হাতছাড়া করতে চাইনি। ও ছাড়া যে আমার ছেলেটাকে কেউই সুপথে ফিরিয়ে আনতে পারবে না। আধার আমার হাতের বাইরে চলে গেছে রাকিব। আমার চাঁদমাই একমাত্র ওকে শুধরাতে পারবে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা অনেক এখন অনেক ছোট ভাইজান। সংসারে কি বোঝে ও? নিজেকেই তো সামলাতে পারে না। একটা আস্ত ঘর, একটা বরকে কিভাবে সামলাবে ও? মনে হয় মনে হয় কি বলছিস রে? আমার বিশ্বাস চাঁদ মা পারবে। তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুধরানোর চেষ্টা করবে আধার, দেখিস তুই। ছোট বোন হিসেবে আদর করতো, সেটাকে ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটা ধরে বসে থাকো, তবুও এখন সে ভালোবাসা অবশিষ্ট নেই। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আধার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও তো চাঁদনিকে সহ্য করতে পারছে না। ভালোবাসলে বুঝি এভাবে অপমান করতো? প্রিয় মানুষকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমি আমার মেয়েটাকে বলি দিয়েছি। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন, বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আকিব। আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার উপর, আমার চাঁদ মায়ের উপর। আমি কোনো আঁচ আসতে দেব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব শিকদার বিরস স্বরে বললেন, আমি ক্ষমা করার কেউ নই ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সে মেয়েটা কোনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেললাম। চাঁদনি একদৃষ্টিতে চেয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। মেয়েটার ঘুম ভেঙেছে একটু আগেই। আধারের ফর্সা মুখের দিকে তাকিয়ে হিংসা হয় চাঁদনির। সুদর্শন স্বামী ওর। সকালের স্নিগ্ধ কোমল রোদ্দুর মুখের উপর পড়ছে। একটা সূর্যমুখী ফুলের ন্যায় লাগছে ওকে। চাঁদনি অপলক তাকিয়ে থাকলো। কালকের কথা মনে পড়তেই বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তার। আধার নড়ে চড়ে উঠতেই দৃষ্টি ফিরিয়ে তটস্থ হয়ে গেল চাঁদনি। তড়িঘড়ি করে গিয়ে বসলো কাউচের উপর। বুক ধুকপুক করছে। ছেলেটা ঘুম থেকে উঠে ওকে ছ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে কি ভাবতো? চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি বসে আছে সোফার উপর, মাথা নিচু করে। আধার ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার ওভাবে বসে থাকার সায়েন্স বুঝতে পারলো না, অতটা ঘাটাঘাটি করলো না ওকে। মেঝেতে পা রাখতেই চোখ মুখ কুঁচকে ফেললো ও। খেয়াল না করেই কাচের টুকরোতে পা দিয়ে ফেলেছে। পুরো আঙুলে কেটেছে, রক্ত ঝরছে সেখান থেকে। কাজ নিজের জায়গায় ছিল। আধার গিয়ে পা কেটেছে সেখানে। এখানে তো কাজের কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ফেললো আধার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল কোনো মতে। মাথা নিচু করে থাকলেও চাঁদনি পরখ করলো সব কিছুই। মৃদু খারাপ লাগা কাজ করলো মনে মনে। ইস, একটু দেখে হাঁটবে না ছেলেটা? ওয়াশরুম থেকে বেরোতেই আধার দেখলো চাঁদনি নেই কক্ষে, হয়তো নিচে গেছে মেয়েটা। সিঁড়ি বেয়ে গটগটিয়ে নিচে নামলো আধার। ডাইনিংয়ে আসতেই শোনা গেল বর্ষা বেগমের কণ্ঠ। রাফিয়া বেগমের কক্ষের দরজা ধাক্কাচ্ছেন তিনি। রাফিয়া বেগম আধারের দাদি। কাল থেকে বৃদ্ধা দরজায় খিল দিয়ে কক্ষে বসে আছেন। ছেলের উপর বেজায় চটে আছেন তিনি। আসলে তিনি চাননি আজ চাঁদনির সাথে আধারের বিয়ে হোক। তার অমন সুদর্শন নাতির সাথে কালো অপয়া মেয়েটাকে কোন দিক দিয়েই মানাবে না। তিনি এই নিয়ে পুরোপুরি বিয়ের বিপক্ষ ছিলেন। ছেলের প্রস্তাব নাকচ করে তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টাও করেছেন বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ছেলেরা তার কথায় আমলে নেননি। সেই নিয়েই ভীষণ আক্ষেপ আছে বৃদ্ধার।
চাঁদনিকে রাফিয়া বেগম ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দ করতেন, একমাত্র কারণ তার গায়ের রং কালো। চাঁদনির মা রুবাইয়া বেগম যখন গর্ভবতী ছিলেন তখন তিনি ভেবেছিলেন ছেলে হবে, আধারের মতো আরেকটা নাতি হবে তার, কিন্তু হলো নাতনি। তার উপর মেয়েটা অর্পিতার মতো দুধে আলতা গায়ের রং না, শ্যামলা কালো ত্বকের ভিড়ে মেয়েটার মায়াবী মুখ চোখে পড়ল না তার। মেয়ে হতে হবে রূপসী অপ্সরা, নয়তো কিসের মেয়ে। কালো মেয়েদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই সুন্দর পৃথিবীতে অমন কালোদের বেঁচে থাকার দরকার কি? এমনিতেই তার মেয়ে পছন্দ না, তার উপর কালো মেয়ে তো একেবারেই পছন্দ না। তাই আধার আর অর্পিতা তার চোখের মণি হলেও চাঁদনি ছিল চোখের বালি। বর্ষা বেগম দরজায় ধাক্কা দিয়ে বারবার বেরোতে বলছেন তাকে। তার কক্ষটা নিচতলায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আধার। চেয়ারের উপর বসে একাধারে খেয়ে যাচ্ছে চাঁদনি। আশেপাশে কি হচ্ছে তাতে মেয়েটার কিঞ্চিত প্রক্ষেপ নেই বললেই চলে। অন্য চেয়ারে জবা বেগম বসা, ওনারও এসব নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুদিন পরপরই রাফিয়া বেগম এসব নাটক করে থাকেন, নতুন কিছু না। কাল রাতে মেয়ের টেনশনে কিছু খায়নি সে। সকালে উঠে তার পেট তাকে জানান দিল খিদের কষ্ট মেয়ের পালিয়ে যাওয়ার কষ্টের চাইতেও অনেক গুণ বেশি। আধার কটগটিয়ে এগিয়ে গেল রাফিয়া বেগমের কক্ষের দিকে। সে যাওয়ার পরপর আকিব শিকদার ও অপূর্ব শিকদারও এলেন। একটু পর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। আধার দরজায় বাড়ি দিল কয়েকটা, দাদিমা দাদিমা বলে ডাকলো কয়েকবার। নাতির কথা ফেললেন না রাফিয়া বেগম। খট করে দরজা খুললেন। আধার চিন্তিত মুখে দাদিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বিলাপ করে বললেন, এই বাড়িতে আমার কোনো দাম নেই রে দাদু ভাই। কেউ আমারে মানুষ বললা মনেই করে না। গতকাল থেইক্কা দরজা বন্ধ কইরা বইসা আছি, কেউ একবারের জন্য ডাকলো না পর্যন্ত। ওই পোড়ামুখীকেই বিয়ে করছিস তুই, তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে পৃথাকে শান্ত করার চেষ্টা করলো আধার। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। নাতির কথা কোনো কালেই ফেলেন না রাফিয়া বেগম, তাই আধারের কথা অনুযায়ী গেলেন খাবার টেবিলে। চাঁদনিকে গিলতে দেখে মুখ বাঁকালেন। আধারের দিকে তাকিয়ে অভিযোগ ছুড়ে বললেন, দেখছস কেমন অপয়া, বাড়ির সবাই আমারে কেমন করে ডাকাডাকি করলো, কিন্তু মাইয়ারা গিলতেই আছে হতচ্ছাড়ি। জবা বেগমকে তিনি চোখে দেখলেন না, অথচ সেও একই জায়গায় বসে খাচ্ছিল। আধার কিছু বলল না, চেয়ার টেনে বসলো রাফিয়া বেগমকে নিয়ে, নিজেও বসে পড়ল তার পাশেই। বর্ষা বেগম সবাইকে খাবার পরিবেশন করেন। আকিব শিকদার বসতে গিয়েও এক পলক তাকালেন মেয়ের দিকে। মেয়ে তার মনোযোগ দিয়ে খেতেই আছে, বাকি কোনো চিন্তা নেই আপাতত তার। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আধার খাওয়ার মাঝেই সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকেই ঢাকা ফিরে যাব আমি। এই এসেছিস কদিন হলো? হ্যাঁ, আজকেই চলে যাবি? বিয়ের কাজে তো তোকে দেখার সুযোগই পেলাম না আমি। বলেছিলি না 2 মাস থাকবি, তড়িঘড়ি করে বললেন তা বর্ষা বেগম। ভেবেছিলাম কয়েকদিন থাকবো, কিন্তু ভাবলেই তো সেটা ফুলফিল হবে না। আমার থাকা তো সহ্য হচ্ছে না তোমাদের। আধারের গম্ভীর কণ্ঠে এক পলক তার দিকে তাকালেন অপূর্ব শিকদার। আইটাই করে বললেন, চাঁদ মাকে নিয়ে যাবে না? দেখো, বিয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো, 3 কবুল বললে আল্লাহর কালাম পড়ে বিয়ে হয়েছে তোমাদের। ওকে এভাবে অস্বীকার করো না আধার। নিয়ে যাব, দায়িত্ব যখন কাঁধের উপর গছিয়ে দিয়েছ তখন পালন করাতে পিছুপা হব না। যতটা দায়িত্বহীন ভাবো ততটা দায়িত্বহীন না আমি। অবাক হলো চাঁদনি বেশ, এতটা অবাক হলো যে খাবার হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে থাকলো আধারের দিকে। মুখ বাঁকালেন রাফিয়া বেগম। চাঁদনিকে নিয়ে যাবে না শুনলে বেশি খুশি হতেন তিনি। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো আধার। চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ওপরে গিয়ে জলদি রেডি হবি, 10টায় ট্রেন। সে কি, বাড়িতে এতগুলো গাড়ি থাকতে ট্রেনে যাবে কেন? অপূর্ব শিকদার বললেন। তাচ্ছিল্য করে হাসলো আধার, শ্লেষাত্মক স্বরে বলল, তোমার বাড়ির কোনো কিছুই নিজের প্রয়োজনে ব্যবহার করব না আমি। কাল কি করেছো আমার সাথে ভুলিনি এখনো। পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল, জলদি খানা রে ভাই, এত কিসের খাওয়া খাচ্ছিস বলতো? সেই কখন থেকে খেয়ে যাচ্ছিস। উঠোনে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সকলে। বাড়ির 2 ছেলে মেয়ে আজ ঢাকায় পাড়ি দিবে। আধার ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে আছে, কিন্তু চাঁদনি নামার কোনো নামই নিচ্ছে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে আধারের। সেই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ও, পা ব্যথা হয়ে গেছে, অথচ চাঁদনির টিকিটাও খোঁজ নেই। এভাবে তো ট্রেন মিস হয়ে যাবে। অনেকটা সময় পেরোনোর পর চাঁদনি নিচে নামলো। আধার গিয়ে গাঁটটা মারলো ওর মাথায়। নাক ফুলিয়ে বলল, বাথরুমে বসে গু খাচ্ছিলি? এত সময় লাগে কেন রেডি হতে?
উত্তরে মুখ বাঁকালো চাঁদনি। কেউ খেয়াল না করলেও আকিব শিকদার খেয়াল করেছে তার চাঁদনির মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে। কেঁদেছে মেয়েটা? আকিব শিকদারের বুক ভার হয়ে আসে। ধীর পায়ে হেঁটে চাঁদনির সামনে দাঁড়ালো তিনি। চাঁদনি মাথা নিচু করে ফেললো। আকিব শিকদার নম্র ভদ্রস্বরে শুধালো, তোমার আম্মুর রুমে ছিল এতক্ষণ? উত্তর দিল না চাঁদনি। ঢোক গিললেন আকিব শিকদার। মেয়েটা কথা বলছে না তার সাথে। তিনি কথা বলতে গিয়েই কেমন উপেক্ষা করছে তাকে। চাঁদ, আমার বাচ্চা, আমার দিকে তাকাও। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার কান্নাগুলো ঠেলে আসলো, নিজেকে সামলালেন। শক্ত দেখানোর চেষ্টা করেও পারলেন না। চাঁদনির হাত ধরে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার আম্মা, আমি তোর ভালো বাবা হতে পারিনি, মাফ করে দিস আমাকে, নয়তো মৃত্যুর পর রুবাইয়ার সাথে দৃষ্টি মেলাতে পারবো না। চাঁদনির দৃষ্টি টলে না, অনুভূতি শূন্যের ন্যায় তাকিয়ে থাকে ও। শুধু বলে, এতটা বোঝা হয়ে গেছিলাম বাবা তোমার উপর যে এখন আরেকজনের উপর বোঝা বানিয়ে দিলে। এটাই ছিল শেষ কথা। বাবা আর বড় বাবার সাথে টু শব্দ করেনি চাঁদনি। শুধু বর্ষা বেগম আর আরমান শিকদারের সাথে সাথে কথা বলে গাড়িতে উঠল সে। জবা বেগম ওদের বিদায় করে দিতে আসেনি। অপূর্ব শিকদারও অনেকভাবে সরি বলেছে চাঁদনিকে, নিজের খেয়াল রাখতে বললেন। আধার শুধু অবাক হয়ে দেখে গেল সবাইকে। কেউ একবার ওর কাছে ক্ষমা চাইল না, অথচ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ও। চাঁদনির কাছে ক্ষমা চেয়ে ব্যাপার খালাস। হিংসায় পরিপূর্ণ হলো আধারের বুক। চাঁদনি যে ওর বাপ চাচার খুব আদরের সেটা জানা কথা, তবে ওকে যে এভাবে অবহেলা করবে সেটা জানা ছিল না আধারের। আধার গাড়িতে ওঠার আগে আকিব শিকদার এসে জড়িয়ে ধরলেন ওকে। মলিন হাসলো আধার। এই মানুষটাও নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। বাবার সাথেও এতটা বন্ডিং নেই যতটা চাচ্চুর সাথে আছে। আকিব শিকদার ছাড়লেন ওকে, ভাঙা গলায় বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো আধার, ওর কোনো দোষ নেই, ওর গায়ে কোনো দিন ফুলের টোকা লাগতে দেইনি আমি। আমাদের রাগ ওর উপর ছেড়ো না, কথা দাও দেখে রাখবে ওকে। কথা দিলাম। স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামলো দুজনে। চাঁদনি আধারের পিছু পিছু এগিয়ে গেল। টিকিট কাউন্টারে গিয়ে দুটো টিকিট কাটলো আধার। কুলি ওদের ব্যাগপত্র বহন করলো। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে থামবে। আধার ঘড়ি দেখলো কয়েকবার। চাঁদনি পুলকিত দৃষ্টিতে তাকালো আশেপাশে। এই প্রথমবার ট্রেনে চড়বে ও। ফিলিংসটা অন্যরকম। বাপ দাদার অঢেল টাকা থাকলেও বাড়ি আর স্কুলের গণ্ডি ছাড়া কোথাও পা রাখেনি চাঁদনি। সে আজ ঢাকা যাবে। চাঁদনি শুনেছিল ঢাকা শহর অনেক সুন্দর। অগাধ ইচ্ছে ছিল শহরটি দেখার। এভাবে অযাচিতভাবে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে চাঁদনি ভাবেনি কোনো দিন। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ট্রেন এসে থামলো। চাঁদনি দুপা পিছিয়ে আধারের বাহু আঁকড়ে ধরল। ক্ষণকাল পর আধার ছাড়িয়ে নেয় নিজেকে। গম্ভীর স্বরে বলে, ঠিক আছিস তুই? ভয় পেয়েছিস? ঢোক গিলে ডানে বাঁয়ে মাথা নাড়ল চাঁদনি। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে আধারের পাশ থেকে সরে গেল চাঁদনি। ভিড়ের মধ্যে অসহায় হয়ে পড়ল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো আধারকে। সে নেই, কোথাও নেই। চারপাশে সব অজানা মানুষ। সব অজানার ভিড়ে চাঁদনির বুক কাঁপল অচিরাত। তৎক্ষণি ভরসার হাত হিসেবে একটা বলিষ্ঠ হাত ওর শীর্ণ হাত চেপে ধরল। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার টেনে নিয়ে গেল ওকে বগির ভেতর। আলাদা কেবিন নিয়েছে ওরা। সাথে আনা ব্যাগগুলো তাকে উঠিয়ে রাখলো আধার। কোমরে হাত দিয়ে দাঁড়ালো চাঁদনির সামনে। চোখ পাকিয়ে বলল, বাচ্চা নাকি রে তুই? এভাবে ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারিস না? এখনই তো হারিয়ে যেতি। আমার হাতটা ধরে রাখলে জাত যেত তোর। এত অ্যাটিটিউড কিসের রে তোর? তুমি তো ঝাড়া মেরে ছাড়িয়ে নিলে হাত। ছাড়া মেরে কই ছাড়লাম? ট্রেনে উঠতে হতো তাই ছাড়িয়ে নিয়েছিলাম আলতো করে। ঝাড়া দিয়ে ছাড়ালাম কই? হুদায় বাড়তি বলছিস। হারিয়ে গেলে তখন দেখা যেত ভেবে করে কেঁদে লোকের কানের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছিস। এখন আসছে অ্যাটিটিউড দেখাতে। আমি হারিয়ে গেলে তো তোমারই লাভ। আমার মতো বোঝাকে আর বয়ে বেড়াতে হবে না। আমি হারিয়ে গেলেই তো সবসময় সব সমাধান হয়ে যেত। হুদায় চিন্তা করছো কেন? কেমন করে যেন তাকালো আধার। পরক্ষণেই একপাশে হাসলো। বলল, সেটা তো আমিও জানি, কিন্তু সমস্যা কি বলতো? তুই হারিয়ে গেলে বাবা চাচু তো আমাকে আস্ত রাখতো না। ওদের কি জবাব দিতাম? তাই না চাইতেও সামান্য চিন্তা করতে হচ্ছে তোর জন্য। এমনিতেই ভোগান্তির শেষ নেই। তোর জন্য আর ভোগান্তিতে পড়তে পারবো না। একটু রেহাই দে আমাকে। চাঁদনি এই পর্যায়ে এসে আসলে মনে হলো ও কেন হারিয়ে গেল না। তাহলে তো ওর উপস্থিতি নিয়ে বিরক্ত ঝরে পড়তো না সর্বাঙ্গে। চাঁদনি বিরস দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে।
ঠোঁটের কোণে ছড়ায় বিষাদের হাসি। আধার আঁকড়ে ধরল ওর হাত, সিটের উপর বসালো ওকে, কোমল স্বরে বলল, একটু বেশি ভাবিস চাঁদ, এত ভাবা ভালো না, তুই একটু বস, আমি একটু আসছি বাইরে থেকে, কাজ আছে, বের হবি না খবরদার, আমি এসে যেন তোকে এভাবেই বসা দেখি, আজাইরা চিন্তা মাথায় নিতে পারবো না। ঠোঁট উল্টে বসে থাকলো চাঁদনি। আধার বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই ঝংকার দিয়ে ফোন বাজতে শুরু করলো। হকচকিয়ে আশেপাশে তাকালো চাঁদনি। সিটের ওপর আধারের ফোন রাখা। ফোন রেখেই চলে গেছে ছেলেটা। আধারকে টাকার জন্য উঠে দাঁড়ালো। আবার কি মনে করে বসে পড়ল। বলেছিল যাতে সিটের উপর চাঁদনিকে বসা দেখতে পায়, না পেলে তো ওর ওপরই আবার চেতবে। রিংটন বাজতে বাজতে কেটে গেল কল। আরেকবার কল আসতেই আইটাই করে আধারের ফোন নিল চাঁদনি। অর্পিতা নামে সেভ করা একটি নাম্বার, পাশে লাভ শেপের ইমোজি। চাঁদনির বুক ধক করে উঠল, রক্ত সঞ্চালন যেন বন্ধ হয়ে গেল ওর। এই মেয়ে না পালিয়ে গিয়েছিল আধারকে বিয়ে করবে না বলে, তাহলে আবার ডেসপারেটলি ফোন করছে কেন ওকে? বহু কষ্টে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে হাতে কল রিসিভ করলো কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো চাঁদনি। ওপাশ থেকে তড়িঘড়ি করে একটি মেয়ের ডাক ভেসে এলো, হ্যালো আধার। আঁখিতে অশ্রুরা ভাসলো চাঁদনির। ওদিকে অর্পিতা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। চাঁদনির কানে একটাও কথা ঢুকছে না। এই জগতে নেই ও। আধার ওকে না চাক, স্ত্রী হিসেবে না মানুক, তবুও বিয়ে তো হয়েছে। কবুল বলাটা তো মিথ্যে না। চাঁদনি ওর সাথে সংসার করার ইচ্ছেও নেই। ও যে আধারের জীবনের সত্যি থার্ড পার্সন হয়ে এসেছে সেটা জানা কথা। কিন্তু অর্পিতা আবার ফিরে আসতে চাচ্ছে। কেন চাচ্ছে? আবার আধারকে চায় ও? না না, এটা কি করে মানবে চাঁদনি? ও তো ওর স্বামীর ভাগ কাউকে দেবে না, কাউকে না। চাঁদনি এসব ভাবনার বুধ হয়েছিল তখনই আধার ওর কাছ থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল। চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে। আধার ফোন কেড়ে নিয়েই প্রথমেই কলটা কেটে দিল। চাঁদনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফোন ধরেছিস কোন সাহসে? চাঁদনি উত্তর দিল না, ভেজা ভেজা কণ্ঠে আওড়ালো, অর্পিতা আপু কল দিয়েছে কেন? যেই কল দিক, পারমিশন ছাড়া তুই আমার ফোন ধরলি কেন? ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল। অর্পিতা আপু না তোমাকে বিয়ে করবে না বলে পালিয়েছে, আবার তোমার খোঁজ করছে কেন? গো ধরে বলল চাঁদনি। আধার চোখ পাকিয়ে বলল, তার কৈফিয়ত তোকে দিতে হবে? আমাকে যেই কল দিক, সেটা আমার পার্সোনাল ম্যাটার। কোন সাহসে জেরা করছিস? বউ হওয়ার চেষ্টা করিস না চাঁদনি। তোকে আমি বউ বলে মানতে পারবো না। আব্বুর জন্য কবুল বলতে বাধ্য হয়েছি আমি। আমার লাইফে তোর কোনো অধিকার নেই, অধিকার পাবিও না কোনো দিন। চাঁদনির চোখ টইটুম্বুর হয়ে গেল জলে। আধার তাকায় না সেই দিকে। ওর এত ন্যাকা কান্না দেখার সময় নেই। নেহাত ঠেকায় পড়ে সাথে একটা কালির ড্রামকে নিয়ে আসতে হয়েছে ওকে। তার এত আহ্লাদীপনা দেখার ইচ্ছে নেই তার। সাই সাই করে ট্রেন ছুটছে। চাঁদনি অপলক জানলার দিকে বাইরে তাকিয়ে আছে। বাতাসের তোড়ে চুলগুলো উড়ছে ওর। বিস্তীর্ণ আকাশ মেঘে ঢাকা। চাঁদনির মনেও মেঘ জমেছে খুব। ছোটবেলা থেকেই অর্পিতা আর জবা বেগমের কাছে চাঁদনি নিজের গায়ের রং নিয়ে খোঁটা শুনে এসেছে। চাঁদনি অর্পিতার চেয়েও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, টুকটাক মেয়েদের অনেক কাজ করে। বর্ষা বেগমকেও কি জানে সাহায্য করে, নিজ থেকেই করতো। মানুষটা কখনো ওকে কাজ করতে বলতো না, তবুও তাকে হেল্প করতো চাঁদনি। সেদিক থেকে অর্পিতা অষ্টরম্ভা, কোনো কাজে হাত লাগায় না। এক যা ছিল তার রূপই ছিল, আর কোনো কিছুই ছিল না। বলে না, খালি কলসি বাজে বেশি, এই প্রবাদটা খুব মিলতো অর্পিতার সাথে। পড়াশোনায় ও কোনো মতে টেনে টুনে পাস, যেখানে চাঁদনি সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেত, ক্লাসের টপার হতো সে। তবুও ও এসব গুণ ওর কালো রঙের নিচে চাপা পড়ে যেত। অর্পিতা ওকে হিংসে করতো না, নিচু করে দেখতো। আর চাঁদনি জানা নেই কেন এমন করতো, কিন্তু মেয়েটা ওকে সহ্য করতে পারতো না কোনো কারণ ছাড়াই। চাঁদনি যখন 7 বছর বয়স, তখন ওর মা মারা যায়। মাকে চাঁদনি পুরোপুরি মনে নেই, তার মুখটা চাঁদনির কল্পনায় ঝাপসা। তবুও তাকে ছবিতে দেখেছে চাঁদনি, ওর মতোই চেহারা, মায়াবী কিন্তু শ্যামলা রঙের। বড়দের কথা শুনেছিল, ওর বাবা ওর মাকে ভীষণভাবেই ভালোবাসতো। তাই তো ওনার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করেননি। চাঁদনিকে নিয়েই পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু আধার তো ওকে কখনোই ভালোবাসবে না। আধার এতটা বদলে গেল কেন? মানুষটা তো এমন ছিল না। ছোটবেলায় ওদের বন্ডিং ছিল খুব ভালো।
চাঁদনির কোনো বন্ধু ছিল না। ওর একমাত্র বন্ধু ছিল আধার, যে চাঁদনিকে ফিল করাতো ও খুব স্পেশাল, খুব দামি। আধার যখন ঢাকায় চলে যাচ্ছিল, চাঁদনি সেদিন খুব কেঁদেছিল। আধার ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল সে কখনো চাঁদনিকে ভুলে যাবে না, ওখান থেকে ফোন করবে, চাঁদনি যখন মন চায় তখন ওর সাথে কথা বলতে পারবে। আধার যখন অপূর্ব শিকদারে ফোন করতো, চাঁদনি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আশা নিয়ে থাকতো আধার চাঁদনিকে খুঁজবে। আধা সত্যি বলতো, চাঁদ কোথায় বাবা, ওকে একটু দাও তো। চাঁদনি তখন চাঁদনির খুশি দেখে কে। প্রথম দিকে এমন হলেও দিন গড়াতে গড়াতে থাকলে আধারের চাঁদনিকে খোঁজা বন্ধ হয়ে গেল। সে বাড়ির সবাইকে খুঁজে খুঁজে কথা বলতো, শুধু চাঁদনি ছাড়া। চাঁদনি নিজ থেকে বলতেও সে ছুতো দেখিয়ে ফোন কেটে দিত। আস্তে আস্তে কথা বলা বন্ধ হয়ে গেল ওদের। দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায়। চাঁদনি টের পায়, কিন্তু ওর ভালোবাসা কমে না, ডালপালা বিস্তৃত করে বাড়তেই থাকে। অথচ সে মানুষটা যখন ঢাকা থেকে অনেকগুলো বছর পর ফিরল, তখন তার রূপ চিনতে পারল না চাঁদনি। ঢাকা গেলে মানুষ বদলে যায়, কিন্তু এতটা বদলে যায় সেটা চাঁদনির জানা ছিল না। সে বাড়ির সবার জন্য গিফট আনলো, চাঁদনির কথা ভুলে গেল। চাঁদনিকে যখন দেখলো তখন তাচ্ছিল্য করে বললে, ওই তুইও আছিস, আমি তো ভুলে গেছিলাম, তোর জন্য তো কিছু আনিনি। আচ্ছা মন খারাপ করিস না। 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলেছিল টাকাগুলো রাখ, কালকে শপিংয়ে নিয়ে অনেকগুলো ফেস ক্রিম ফেস ক্রিম নিয়ে আসিস, দামি দেখে কিনবি, ঠিক আছে? গায়ের যে রং তোর, সকাল বিকাল মাখলেও ফর্সা হতে সময় লাগবে। চাঁদনির মন চেয়েছিল টাকাগুলো মুখের উপর ছুঁড়ে মারতে, কিন্তু ও সেটা করতে পারেনি। ওর বাবা ওকে এই শিক্ষা দেয়নি। পরে অবশ্য ওর বড় বাবাকে দিয়েছিল টাকাগুলো। আচ্ছা ও কি খুব বেশি কালো? তবে ওর বাবা যে বলে ওর মুখটা ভীষণ মায়াবী। কই, ও তো মায়া দেখে না। জানালা দিয়ে মুখ ফিরিয়ে আধারের দিকে তাকায় চাঁদনি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘুমাচ্ছে আধার, ভীষণ টায়ার্ড ও। চাঁদনির ছোটবেলায় আধার ভাই আর এই আধার ভাইয়ের মধ্যে কত পার্থক্য। চাঁদনি চিনতে পারে না তাকে। কোটরে অশ্রু জমা হয় ওর। বাড়ির সবার কথা মনে পড়ছে ওর। ওর বাবাটা ওকে ছাড়া কেমন আছে, ওর জন্য কাঁদছে নিশ্চয়ই এখন। চাঁদনি কী করে রাগ করে থাকতে পারে ওনার ওপর? চাঁদনি আবার আকাশ পানে তাকায়। উদাস মনে তাকাতে গিয়ে গলা বেয়ে অশ্রু গড়ায়। নারীর রূপবতী গুণবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়াটা ভীষণ জরুরি। ভাগ্যবতীরাই জিতে যায় সবসময়। ওর তো রূপও নেই আর ভাগ্যও নেই। ট্রেন থামার ঘোষণা কানে আসতেই আধারের ঘুম ভাঙলো। আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। সামনে তাকিয়ে দেখলো চাঁদনি সিটের উপর হাঁটু জড়িয়ে বসে জানালার সাথে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ভ্রু কুঁচকে তাকালো আধার। মেয়েটা ওভাবে ঘুমাচ্ছে কি করে? ব্যথা লাগবে না? পরক্ষণে ভাবলো ব্যথা পেলে ওর বা কি কিছু আসে যায় না ওর তাতে। ভালোই হলো অবশ্য। আধারের ঘুমাতে একটু বেশি জায়গা লাগে। কামরার একটা সিঙ্গেল বেড, ডাবল বেডের কামরা পাওয়া যায়নি। একজনের বেডে চাঁদনিকে সহ ঘুমাতে দিলে আধারের আর ঘুম আসতো না। এখন কমফোর্টেবলি ঘুমাতে পেরেছে সে। আধার উঠে গিয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনির ঘুম ভাঙে না, বড্ড শক্ত ঘুম ওর। আধার ধাক্কা দিয়ে জোরে জোরে ডাকে, চাঁদ এই ওঠ, আমরা চলে এসেছি, ঘুমাতে দাও তো আব্বু, বিরক্ত করো না। চোখ মুখ কুঁচকে বলল চাঁদনি। আধার চুল টেনে দিল ওর, ধমকে বলল, চাচ্চুনে এখানে উঠবি নাকি বল, তোকে ফেলে চলে যাব না হলে। চাঁদনি ধরফরিয়ে উঠে বসলো, চোখ কষলে আধারের দিকে ঘুম ঘুমো চোখে তাকালো। চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? চলে এসেছি আমরা, নামতে হবে না? এখানেই থেকে যাবি? ফিরতি ট্রেনে আবার বাড়ি পাঠিয়ে দিই? চাঁদনির মুখ কালো করে বলল, তাই দাও, চোপা আছে বলতে হবে। ঠাস ঠাস করে উত্তর দিবে কথার আগে। চাচু তোকে শাসন করে না তাই না? বেশি আহ্লাদে মাথায় উঠে গেছো। থাক, আমার কাছে এসেছিস তো, দুদিনে সিধা করে ফেলবো বেয়াদব মেয়ে। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার নিজের কাঁধের একটা ব্যাগ নিয়ে আরেকটা ব্যাগ ধরিয়ে দিল চাঁদনির হাতে। ব্যাগটা চাঁদনির চেয়েও ভারী। চাঁদনি ভাতটা বহন করতে পারলো না, ওর হাতে এতটা শক্তি নেই। চিকন চিকন হাত ওর। আধার আর কি বুঝে না, না তার কমন সেন্সের অভাব। চাঁদনি জানে না আধারের কমন সেন্স এই ক্ষেত্রে কাজ করে না, কারণ ওর চাঁদনিকে পছন্দ না। আমাদের অপছন্দের জিনিসগুলোর কষ্ট যন্ত্রণা আমরা দেখতে পাই না। আধার ওর অবস্থা দেখে কপাল কুঁচকে বলল, মুখটাই খালি চলে তাই না চাঁদ? আধার ব্যাগটা নিতে গেলে চাঁদনি দিল না। বহু কষ্টে হাতে নিয়ে ট্রেনের বাইরে বেরোলো। আধারের কাছে ওইসব ঔদ্ধত্য মনে হয়। এই মেয়ের অতিরিক্ত জেদ, সব জেদ বের করবে আধার। এখানে চাঁদনিকে তুলো করে রাখার জন্য আনেনি ও। আদব কায়দা সব শিখিয়ে দেবে ভেবেই আধার মুখ বাঁকালো। সন্ধ্যার সময় প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস, রাতে ঝুমঝুম বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। আধার আর চাঁদনি দাঁড়িয়ে আছে স্টেশনে। চাঁদনির পা ব্যথা
করায় ও চেয়ারে গিয়ে বসলো। আধান ফোন করছে কাউকে। চাঁদনি বলল, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন দাদা ভাই? আরেকটা ট্রেন আসলে তোকে সেটা নিচে ধাক্কা দিয়ে ফেলে দেবো তাই। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে ওর ছোট ছোট প্রশ্নগুলোকে আধারের খুব তেরা তেরা জবাব দেয়। কয়েক মিনিট পেরোতেই একটা কালো রঙের গাড়ি এসে থামলো ওদের সামনে। ড্রাইভার নেমে এসে ওদের ব্যাগগুলো নিয়ে ডিকিতে রাখলো। আধার গাড়িতে গিয়ে বসলো। চাঁদনিকে একবারও ডাকলো না। চাঁদনি ধীর পায়ে একাই উঠে বসলো ওর পাশে। চাঁদনি ভাবনায় পড়ে, আধার মাত্র স্টুডেন্ট, ও এত দামি গেল আধার তো মাত্র স্টুডেন্ট, ও এত দামি গাড়ি পেল কোত্থেকে? প্রশ্ন মনে আসতেই পাশ ফিরে বলল, আচ্ছা দাদাভাই, গাড়িটা কি তোমার? না তো, এটা আমার শ্বশুর আমার বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? উল্টোপাল্টা প্রশ্ন করিস কেন? তুমি তো স্টুডেন্ট, এত বড় গাড়ি কিনলে কি করে? আধার ছোট ছোট তোকে তাকালো ওর দিকে, শাসিয়ে বলল, আমার শুধু গাড়ি না, বড় বাড়িও আছে। আমি স্টুডেন্ট হলেও আমার বাপের টাকা অনেক। ঢাকায় আরামায়েশে থাকার জন্য সে আমাকে অনেক কিছুই কিনে দিয়েছে। চাঁদনি মনে মনে বলল, এই জন্যই তো উচ্ছন্নে গেছো তুমি। আধার বলল, সব কিছু নিয়ে এত মাতব্বরি করিস কেন? চাঁদনি মিনমিন করে বলল, বাপের টাকা দিয়ে ফুটানি মেরে লাভ কি? মানুষকে মানুষ বলে তো গণ্য করো না। আমার বাপের টাকা দিয়ে আমি ফুটানি মারছি, তাতে তোর বাপের কি? আমার বাপেরও ভাগ আছে তো ব্যবসায়, তাই চিন্তা করতে হচ্ছে। আধার ভয়ানক দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি ভয়ে জানালার সাথে লেগে আছে। আধার দাঁতে দাঁত চেপে বলল, খুব শীঘ্রই তোর পাখা ছাড়বো আমি, তা রাখ তুই। চাঁদনি জানালার দিকে বাইরে তাকালো, উদাস হয়ে আওড়ালো, আমার বাপের টাকা ধ্বংস করে আমিও তোমার মতো খুব মডার্ন হতে পারি দাদা ভাই। অর্পিতাপুর মতো ল্যাভিশ লাইফ লিড করতে পারি, কিন্তু আমাদের শিরদাঁড়ার পার্থক্য আছে। রাস্তার দুপাশে সারি সারি আকাশ ছোঁয়া দালান, সন্ধ্যার আবেশে ল্যাম্পপোস্টের হলদাভাব আলো নেমে এসেছে রাস্তায়, ঠেকে দিয়েছে আকাশের তারাদের। চাঁদ আছে, তবু সে আজ শহরের আলোয় হারিয়ে গেছে। লাইটের আলোয় আকাশের চাঁদ দেখা যায় না। ঢাকা শহরের চাঁদকে বড্ড বেমানান লাগে চাঁদনির কাছে। পদ্মা সেতু ক্রস করে যাচ্ছিল ওদের গাড়ি। চাঁদনি পুলকিত দৃষ্টিতে দেখে সব মনোমুগ্ধকর হয়ে বসে থাকা আদারকে বলল, ঢাকা শহর কি খুব সুন্দর দাদা ভাই? শহর তো সুন্দর, কিন্তু তুই তো না। তোর মতো অসুন্দর বস্তু ঢাকা শহরে ঠিক মানাচ্ছে না। চাঁদনির মুখের হাসি গায়েব হলো নিমিষেই। অসহায় কণ্ঠে আওড়ালো, আমার মতো অসুন্দর মানুষকে এই সুন্দর শহরে আনতে গেলে কেন? গ্রামে রেখে আসলে পারতে। ঠেকায় পড়ে এনেছি, তার উপর আরেকটা প্ল্যান মাথা এলো। তুই তো এক নম্বরে গাইয়া, এখানকার কিছু জিনিসও না। তোকে চড়া মূল্যে বেচে দিতে পারলে আমারই লাভ। বেচে দেবে? হ্যাঁ রে, তুইও তবুও শিওর হতে পারছি না। যা রূপের ছিরি তোর, কিনবেই বা কে? চাঁদের মুখ সে কালো হলো, আর মুখে হাসি দেখা গেল না। গাড়ি এসে একটা অ্যাপার্টমেন্টের সামনে থামে। দারোয়ান গেট খুলে দেয়। পার্কিং লটে গাড়ি থামতেই দুজনে নামলো গাড়ি থেকে। আধার যখন চাঁদনিকে নিয়ে ঢুকতে গেল, অ্যাপার্টমেন্ট দারোয়ান ওদের পথ আটকালো। আধারকে দেখেই সালাম ঠুকলো। আধার সালাম নেয়। দারোয়ান হেসে বলল, ভালো আছেন স্যার? এত তাড়াতাড়ি চলে এলেন? এমনি। আপনি ভালো আছেন? জি, আপনাদের দোয়ায়। উনি কে? চাঁদনিকে লক্ষ্য করে বলল দারোয়ান। চাঁদনি আধারের পেছনে লুকায়। দারোয়ান সন্ধিহান দৃষ্টিতে দেখে ওকে। চাঁদের গায়ে একটা সেলোয়ার কামিজ, মাথায় ওড়না চাপানো। আধারের পিছনে লুকানো মুখটাও দেখা যাচ্ছে না ভালো করে। সচরাচর এই ছেলের সাথে যারা আসে তাদের গায়ে সেলোয়ার থাকে না, বড়ই উশৃঙ্খল থাকে মেয়েরা। পোশাকেরও যা তা অবস্থা থাকে। আধার দারোয়ানের দৃষ্টি অনুসরণ করে পেছনে থাকা চাঁদনির দিকে তাকালো। দারোয়ানের চোখের ভাষা বুঝতে বেশি বেগ পেতে হলো না ওকে। প্রতিনিয়ত যা ঘটায় ও, তাতে এই সন্দেহ স্বাভাবিক। আধার গম্ভীর স্বরে বলল, আমার চাচাতো বোন গ্রাম থেকে এসেছে। আপনার সাথে থাকবে? থাকলেও আপনার কি? না মানে, আপনি একজন ব্যাচেলার মানুষ, একা ফ্ল্যাটে একটা মেয়ে। আধার এমনভাবে তাকালো যে ওনার মুখের কথা মুখেই রয়ে গেল। আধার চিবিয়ে চিবিয়ে বলল, আমার যেটা মন চায় সেটা করব আমি। আপনি কে হন আমাকে সাবধান করার? আমি পরামর্শ কি চাইছি আপনার কাছে? নিজের চাকরিতে মনোযোগ দিন। যে চাকরি করেন সে চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। চাঁদনির হাত ধরে টেনে নিয়ে গেল আধার। চাঁদনির কান্না পাচ্ছে, নিজেকে অসহায় লাগছে খুব। অসহায়ত্ব ঘিরে ধরেছে মেয়েটাকে। চাঁদনির কি এতটাই অযোগ্য? ছেলেটা ওকে স্ত্রীর পরিচয় পর্যন্ত দিল না। আধারের ফ্ল্যাটটা খুব সুন্দর, তিমিরে ঘেরা আলিশান ফ্ল্যাট। বাইরে থেকে ভৌতিক বাড়ি দেখা গেলেও বন্ধ জানালা দিয়ে নিভু নিভু আলো অবলোকন করা যায়।
অভিজাত্যের ছোঁয়ায় সৌন্দর্যে মোড়ানো রাজকীয় ঝকঝকে ড্রয়িং রুম, ডিজাইনার আসবাবপত্র, ঐশ্বর্যে পরিপূর্ণ দেয়াল, বিশাল ডাইনিং টেবিল, সবকিছু মিলিয়ে রাজকীয় দৃষ্টিনন্দিত ভাবসাব। ড্রয়িং রুমের মাঝ বরাবর বিশাল ঝাড়বাতি, দেখেই বোঝা যাচ্ছে এখানে বসবাস করা মানুষটি খুব বিলাসবহুল লাইফ লিড করে। চাঁদ নিয়ে ঘুরে ঘুরে দেখে সব কিছু, কি আলিশান সব কিছু দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঝাড়বাতির নিচ বরাবর মাস্টার কাউচ সেট করা, তার মাঝখানে কাউচের উপর গোল টেবিল। চাঁদনি ধীর পায়ে গিয়ে কাউচের উপর বসলো। দারোয়ানের দৃষ্টি এখনো ভুলতে পারছে না ও। লোকটা কিভাবে হেয় চোখে দেখছিল ওকে, যেন ও কোনো বাজারে মেয়ে। চাঁদনির কান গরম হয়ে আসতে না আসতেই প্রথম দিনে এতটা অপদস্থ হলো ও। সামনে আরও কি যে অপেক্ষা করছে তার জন্য তা ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল ওর। কাউচে গা এলিয়ে দিল চাঁদনি। চোখের পাতা বন্ধ করতেই কুকুরে ভোঁ ভোঁ ডাকের শব্দ এলো তার কানে। এক লাফে উঠে দাঁড়ালো চাঁদনি। সামনেই সাদা লোমের আবৃত একটা কুকুর দাঁড়িয়ে আছে, লেজ নাড়াচ্ছে সামনে, অথচ মনে হচ্ছে একটা পুতুল। বিদেশি কুকুর হবে হয়তো। আধার করিডোর লক করে এগিয়ে আসে। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ওর দিকে, ভয়ার্ত স্বরে আওড়ালো, ও কি? কুকুর ঘরে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি, ওর নাম চ্যাম্প, আমার সাথেই থাকে। চাঁদনি কুকুর ভয় পায়, কুকুরের সামনে থাকলেই ভীষণ প্যানিক করে ও। ছোটবেলায় ও একবার দুষ্টামি করতে গিয়ে কুকুরে কামড় খেয়েছিল, এরপর বড় বড় 5টা ইঞ্জেকশন দিতে হয়েছিল ওকে, 1 মাস বেড রেস্টে থাকতে হয়েছিল, আলাদাভাবে খেতে হয়েছিল, কি জানি কি যে কষ্টের দিন ছিল সেসব। এরপর থেকে চাঁদনি ফোবিয়া আছে কুকুরের প্রতি। চাঁদনি কাপা কণ্ঠে বলল, ও কি এ বাড়িতে আমাদের সাথে থাকবে প্রতিদিন? হ্যাঁ, এখানেই থাকবে। কেন, তোর কোনো সমস্যা? এভাবে ভয় পাচ্ছিস কেন? আমার ছোটবেলা থেকে কুকুর ভয় লাগে, তুমি তো জানো। ভয় পেলে লাভ নাই, ও এখানেই থাকবে, ও আমার একাকিত্বের সঙ্গী। তুই এসেছিস কখন চাঁদনি? আজ, অথচ ও শুরু থেকে আমার সাথে আছে। চাঁদনি বলল, এখন তো তুমি একা না, আমি আছি, এখন ওর দরকার নেই। প্লিজ, আমার ভয় লাগে ওর সাথে এক বাড়িতে থাকতে, আমি পারবো না। তুই চলে যা, আমার ওকে বের করা সম্ভব না। কোনো কারণ ছাড়া কুকুর পালা হারাম দাদাভাই। আমার আধার ব্যঙ্গ করে বলল, আরে মৌলানা মুফতি সাহেবা, এতদিন কোথায় ছিলেন আপনি? হাদিস নিয়ে পিএইচডি করে এসেছেন দেখা যায়। মজা হচ্ছে আমার সাথে? এটা সত্যি। যেখানে তোর মতো কালীকে এখন থেকে পালতে হবে আমাকে, সেখানে একটা কুকুর পালা তো কোনো বড় বিষয় নয়। এ বাড়িতে আমার চেয়েও একটা কুকুরের দাম বেশি। অ্যাটলিস্ট ও আমার কাছে অনেক কাজের। তোকে তো শুধু শুধু ভাত কাপড় দিয়ে পালবো আমি, কোনো লাভ আছে তুই বল? চাঁদনি নিজের উত্তর পেয়ে যায়। অতিশয় যন্ত্রণা নিয়ে তাকায় আধারের দিকে। বোধহয় রোধ হয়ে আসে তার কণ্ঠ। সে রোধ হয়ে আসা কণ্ঠেই বলে ওঠে, আমি তোমার সাথে যেমন বিহেভিয়ার করো, তুমি আমার সাথে যেমন বিহেভিয়ার করো, তেমন বিহেভিয়ার মানুষ কুকুর বিড়ালের সাথেও করে না। কালো হয়ে জন্মানোই আমার আজন্ম পাপ। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, খড়খড়ে গলায় বলল, ফালতু কথা রাখ, ওর থেকে দূরে দূরে থাকলেই হলো। ও খুব আদুরে, কামড়াতে জানেই না, পোষা কুকুরা হিংস্র হয় না। চাঁদনি কিছু বলল না। আধার সিঁড়ি বেয়ে উপরে উঠল। চাঁদনি পিছে পিছে গেল ওর। একটা রুমে তালা খুলল আধার। চাঁদনিকে ডেকে বলল, এই রুমটা তোর, আমি পাশের রুমে থাকবো, সব ঠিকঠাক আছে কিনা দেখ। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি দিল। আধার চলে গেল নিজের কক্ষে। খুব গোছানো একটা রুম। কক্ষে একটা বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আছে, ভালোই সব। একটা পড়ার টেবিলের কমতি অনুভব করলো চাঁদনি। এখন না হয় পড়াশোনা নেই, এসএসসির পর 3 মাসের ছুটি কাটাচ্ছে, কিন্তু কদিন পরই তো রেজাল্ট, তারপর কলেজ চয়েস। আচ্ছা, আধারকে পড়তে দিবে তো? ভাবতে ভাবতে ব্যালকনিতে চলে গেল চাঁদনি। আনমনা হয়ে রেলিং ধরে তাকাতেই মাথা নিচু দিকে তাকাতে চক্কর দিয়ে উঠল ওর। ঠিক কত তলার উপরে আছে বোঝা যাচ্ছে না। সামনে ফিরতেই চাঁদনি আটকে উঠল। আধার শয়তানি হাসি দিয়ে বলল, তোকে এখনই ধাক্কা মেরে ফেলে দেব আমি। আমার অপরাধ মুখে মুখে তর্ক করা। আমরা এখন কয়তলার উপরে আছি? 20 তলা। এখান থেকে পড়লে তোকে আর খুঁজেও পাওয়া যাবে না। 2 হাত দিয়ে আধারের বুকে ধাক্কা বসালো চাঁদনি। বড় করে শ্বাস টেনে বলল, এত কাছে আসলে কেন? বিয়ে করেছি, কাছে আসবো না? আমার মুখ দেখলে না তোমার বমি আসে? বমি হয়ে যাবে আমার, আবার সাবধানে। আধার রাগের দৃষ্টিতে চাইলো। চাঁদনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন তুমি এখানে কেন এলে? আমার ফ্ল্যাট, আমার ব্যালকনি, কিন্তু রুমটা তো আমাকে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, দয়া করে তোর উপর, যখন মন চায় তখন আসবো আমি, কিন্তু তুই আমার রুমে যেতে পারবি না পারমিশন ছাড়া। যেতে চাইও না। আধার তর্জনী উঠিয়ে বলল, তোর গলাটা কোন দিন টিপে দিব আমি? এত মুখ চলে কেমনে ভাই?
এই মুখটাই তো আছে, আর কিছু তো নেই, তাই 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টায় চলতে থাকি। কাজের কাজের কথায় আসো। তুই কিসে পড়াশোনা করছিস যেন? এসএসসি দিয়েছি এবছর। পড়বি না আর সামনে? যদি তুমি পড়াও, অবশ্যই পড়াবো। কিছু একটা তো করতে হবে, তোকে কেরিয়ার বানাতে হবে, নয়তো যে রূপ তাতে। চাঁদনি বাধা দিয়ে বলল, হয়েছে বুঝেছি, আর বলতে হবে না। 15 দিন পর রেজাল্ট দিবে, এরপর কলেজ চয়েসের কথা ভাববো। আচ্ছা।